বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে রাহুল, প্রিয়াঙ্কা সহ এদেশের বিরোধী দলের প্রায় ৩০০ জন সাংসদকে আজ গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। কেন গ্রেপ্তার করা হয়েছে, কি জন্য গ্রেপ্তার করা হয়েছে? দেশের সংবিধান বাঁচানোর লড়াই তারা শুরু করেছেন। সংবিধানের প্রথম সুরটা ছিল একটাই, যে সকল নাগরিকের সমান ভোটাধিকার, এক ব্যক্তি এক ভোট। এদেশের সংবিধান এমন কিছু স্বাধীনতা দিয়েছে এদেশের সাধারণ নাগরিকদের, যার ফলে আমার সঙ্গে আদানি আম্বানির কোনো তফাৎ নেই বা নরেন্দ্র মোদীর কোনো তফাৎ নেই। দেশের প্রধানমন্ত্রীরও একটা ভোট, আর আমি একজন সাধারণ নাগরিক হিসাবে আমারও একটা ভোট। এই ভোট চুরি হয়ে যাচ্ছে, মানুষের জনাদেশকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, মানুষের জনাদেশকে শাসকের অনুকূলে নিয়ে যাওয়া হচ্ছে। এই অভিযোগ দীর্ঘদিন ধরে আসছে, 11 বছর ধরে আসছে। বেশ কিছুদিন আগে আমাকে এক কেন্দ্রীয় সরকারে কর্মরত এক কর্মচারী বলেছিলেন যে নরেন্দ্র মোদী বা বিজেপিকে দিল্লি থেকে সরানোর ক্ষমতা কারো নেই, কারণ এরা ভোট কারচুপি করে জিতে যাবে। কিন্তু মুশকিলটা হচ্ছে তখন তার কথাটার মানে বুঝতে পারিনি। আজকে স্পষ্ট করে বুঝতে পারছি, আমরা বুঝতে পেরেছি যে ভোট চুরি একটা হচ্ছে। 2019-এর লোকসভা নির্বাচনের পর এডিআর নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছিলেন যে যত ভোট আছে, যত ভোটের তালিকাভুক্ত আছে, তার চেয়ে বেশি ভোট গোনা হয়েছে কেন? উত্তর আসেনি। 2024-এও তাই হয়েছে, উত্তর আসেনি। কেন আসেনি তার সদুত্তর আমরা জানি না। নির্বাচন কমিশন অদ্ভুত একটা নিয়মের গণ্ডিতে নিজেদের বেঁধে রেখেছে। তারা কোনো প্রশ্নের উত্তর দিতে চায় না, স্বচ্ছতা বজায় রাখতে চায় না। গত শনিবার সুপ্রিম কোর্টে যে এফিডেভিট হলফনামা দাখিল করেছে জাতীয় নির্বাচন কমিশন, সুপ্রিম কোর্ট জাতীয় নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছিল যে আপনি যে এসআইআর এর নাম করে বিহারের 65 লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছেন, সেই বাদ যাওয়া তালিকাটা একবার দিতে হবে আপনাকে, কারা কারা বাদ গেছে। তাহলে স্পষ্ট করে ধরা পড়বে, রাজনৈতিক দলগুলো ধরতে পারবে যে কারা কারা বাদ গেছে, কারা কারা কি জন্যে বাদ গেছে, তার কারণ দেখিয়ে। যদি এর মধ্যে যদি কিছু ব্যক্তির ভোটার থেকে যায়, জেনুইন কারণে থেকে যায়, যেমন বলা হচ্ছে বিহারে 22 লক্ষ ভোটার নাকি মৃত, কিন্তু এই 6 মাসে বা 1 বছরের মধ্যে 22 লক্ষ ভোটার মরতে পারে? প্রশ্ন তো এখানেই। 2024 সালে যে ভোটাররা ভোট দিয়েছে সেই ভোটাররা কি করে মারা যাবে? প্রশ্ন এখানেই। 22 লক্ষ ভোটার মারা যাবে? তাহলে বিহারে কি এতই মরক এসে গেছে যে 22 লক্ষ মানুষ মারা যাবে? কিন্তু নির্বাচন কমিশন বলছে। রাহুল গান্ধী সেন্ট্রাল বেঙ্গালুরুর একটি লোকসভা আসনের একটি মাত্র বিধানসভার উপরে সমীক্ষা করতে গিয়ে দেখিয়ে দিয়েছেন সমগ্র দেশের কাছে 6টা বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে কংগ্রেস দল, আর মহাদেবপুরা বিধানসভা কেন্দ্রে 1,14,000 ভোটে এগিয়ে যাওয়ার দরুন 32,000 ভোটে বিজেপির প্রার্থী ওই কেন্দ্র থেকে জিতে যাচ্ছে। এইরকম ঘটনা ভারতবর্ষের একাধিক 40 থেকে 50টা আসনে হয়েছে বলে অভিযোগ উঠেছে। রাহুল গান্ধী বলেছে আমি 25টা আসনে প্রমাণ করে দেব। ভোট চুরি হচ্ছে। ভোট চুরির এই রাহুল গান্ধীর এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সমগ্র দেশের সামনে নির্বাচন কমিশনের কাজকর্ম নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। নির্বাচন কমিশন উচিত ছিল, নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ একটা সাংবিধানিক সংস্থা বলে নিজেকে দাবি করে থাকে বা নিজেকে মনে করে,
তাহলে তার প্রথম দায়িত্বটা হচ্ছে দেশের একটি মানুষের মনেও যেন সন্দেহ না থাকে নির্বাচন কমিশন সম্পর্কে। তারা যেন এটা ভাবতে থাকে যে নির্বাচন আজ যাই হোক, নির্বাচন কমিশন বিক্রি হয়ে যায়। কিন্তু নির্বাচন কমিশনের কাজকর্ম, কথাবার্তা, চলতি কথাবার্তা, এর আগের যে নির্বাচন কমিশনার সে তো এমনভাবে কথা বলতেন, এমন কবিতা ওড়াতেন, মনে হচ্ছে যে তিনি বিরাট কবি এসে গেছেন ভারতবর্ষের নির্বাচন কমিশনার হিসাবে। কবি হলে হয়তো এতদিন নোবেল প্রাইজ তিনি পেয়ে যেতেন। আমরা রাজীব কুমারের কথা বলছি। কিন্তু দেখুন, মূল কথাই যাচ্ছে না। রাহুল গান্ধী অভিযোগ করেছে বেঙ্গালুরুর মহাদেবপুরা বিধানসভা কেন্দ্রে অভিযোগ 1,2,250 ভোট চুরি হয়েছে। রাহুলের অভিযোগ, তথ্য প্রমাণ সামনে রেখেছে। একজন নিরপেক্ষ সংস্থার প্রধান হিসাবে জ্ঞানেশ কুমারের কি উচিত ছিল? প্রথমে উচিত ছিল বিষয়টি তদন্ত করে দেখা, সার্বিক তদন্ত করে দেখা। তা না করে রাহুল গান্ধীকে নোটিশ পাঠানো হচ্ছে। নোটিশ পাঠাচ্ছে রাহুল গান্ধীকে, বলছে যে আপনি উত্তর দেন। আপনি উত্তর দেন। কেন উত্তর দেবে? দেশের একটা বিরোধী দলের নেতা যিনি সাংবিধানিক পোস্টে বসে আছেন, তিনি আরেকটি সাংবিধানিক সংস্থা সম্পর্কে প্রশ্ন করছে। সেই প্রশ্নের উত্তর দেওয়ার দায় এবং দায়িত্ব সাংবিধানিক সংস্থার। কারণ মনে রাখবেন, ওই সাংবিধানিক সংস্থা কিন্তু সংবিধানের উপরে নয়, এটা মাথায় রাখতে হবে। সংবিধান নির্বাচন কমিশন তৈরি করে দিয়েছে, তৈরি করার কথা বলেছে এই জন্য স্বচ্ছতার সঙ্গে যাতে ভোট হয়। যদি ভোটে কোথাও অস্বচ্ছতা থাকে, সংবিধান বলছে ওই নির্বাচন কমিশনকে তোমরা সরিয়ে দাও। তাহলে কিন্তু আজকে রাহুল গান্ধী সহ 25টা বিরোধী দলের সাংসদরা জোট বেঁধে প্রায় 300 সাংসদ ঘোষিতভাবে তারা সংসদ ভবন থেকে নির্বাচন কমিশনের দপ্তর প্রায় 1.5 কিলোমিটার পথ হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু তাদেরকে যেতে দেওয়া হলো না। সংসদ থেকে বেরিয়ে খানিকটা যাওয়ার পথেই তাদেরকে পুলিশ আটকে দিল এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হলো। মহুয়া মৈত্র অসুস্থ হলেন, আরামবাগের সাংসদ মিতালি বাগ অসুস্থ হলেন, রাহুল গান্ধী ছুটে গেলেন। শেষ পর্যন্ত 100 জনের মতো সাংসদকে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশ গ্রেপ্তার করে পার্লামেন্ট হাউস স্ট্রিট থানাতে নিয়ে যাওয়া হলো। কিন্তু কেন গ্রেপ্তার? গণতন্ত্রকে বাঁচাতে গিয়ে, সংবিধানকে বাঁচাতে গিয়ে রাহুল, প্রিয়াঙ্কা, মহুয়া মৈত্ররা যে গ্রেপ্তার হলেন, এর পরিণতি কি হতে পারে? এটাই আমাদের আলোচনার বিষয়। শেষ করব এখান থেকে। এর পরিণতি হচ্ছে নরেন্দ্র মোদী সরকারের উল্টো গুনতি শুরু হয়ে গেল। নরেন্দ্র মোদী সরকারের পতনের প্রতিধ্বনি শোনা যাচ্ছে প্রতিটা পদক্ষেপে। রাহুল, প্রিয়াঙ্কা, মহুয়া মৈত্রদের গ্রেপ্তার করে যখন পুলিশের গাড়ি এগিয়ে যাচ্ছে, তখন মনে রাখবেন যতটা পথ এগিয়ে গেল রাহুল পুলিশের গাড়ি, তত দ্রুত মোদী সরকারের পতন হতে চলেছে। শিবরাজ সিং চৌহান বড় একটা খোলাসা করেছেন, যেসব বিদেশি শক্তির হাত আছে, এই যে আন্দোলন বিরোধীরা করছে, বিদেশি শক্তির হাত আছে। এসব কথা বলে হয় না। শিবরাজ সিং চৌহানের মতো একজন মানুষের উচিত ছিল সরাসরি নির্বাচন কমিশনকে বলা যে বিরোধীরা যখন স্বচ্ছতা চাইছে, বিরোধীরা যখন আপনার কাছে প্রস্তাব পাঠাচ্ছে, তো সেই প্রস্তাব আপনি দিচ্ছেন না কেন? তাদের কথা মতো তার আপনি ডিজিটাল ডেটা কেন দিচ্ছেন না? রাহুল গান্ধী চ্যালেঞ্জ করেছেন যে ডিজিটাল ভোটার লিস্ট যদি আমাকে নির্বাচন কমিশন দিয়ে দেয়, আমি প্রমাণ করব যে ভোট চুরি করে ভারত দেশের প্রধানমন্ত্রী হয়েছে নরেন্দ্র মোদী। শুনতে খুব ভালো লাগছে, অলিগলি মে শোর হ্যায়, নরেন্দ্র মোদী ভোট চোর হ্যায়। এই যে স্লোগান পার্লামেন্ট হাউস থেকে দেশের ঘরে ঘরে পৌঁছে গেল, দেশের প্রতিটা নাগরিকের মধ্যে প্রতিধ্বনিত হচ্ছে, অলিগলি মে শোর হ্যায়, নরেন্দ্র মোদী ভোট চোর হ্যায়। এই যে কথাটা এইভাবে যে প্রচার চলছে, এর ফলে আগামী দিনে এদেশের জনগণ যদি সড়কে নেমে আসে, রাস্তায় নেমে আসে, সামাল দিতে পারবেন তো? পার্শ্ববর্তী আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে যা হয়েছে আপনারা জানেন। সে দেশের নির্বাচন কমিশন, হাসিনার আমলে নির্বাচন কমিশন যেভাবে পক্ষপাতিত্ব করে ভোট করাচ্ছিল, শেষ পর্যন্ত সেই নির্বাচন কমিশনের পরিণতি আপনাদের সকলের জানা আছে। আমরা বলতে চাইছি, রাহুল গান্ধী গণতন্ত্র বাঁচানোর জন্য, সংবিধানকে বাঁচানোর জন্য আজকে যেভাবে তিনি
পার্লামেন্ট হাউস থেকে অর্থাৎ লোকসভা থেকে নির্বাচন কমিশনের দপ্তর যাওয়ার চেষ্টা করলেন এবং তাকে যেভাবে পুলিশ বাধা দিল, এর ফলে আর যাই হোক নরেন্দ্র মোদী সরকার ভয় পেয়েছে এবং নরেন্দ্র মোদী সরকার রাহুল গান্ধীর এই আন্দোলনের ফলে বা ইন্ডিয়া জোটের এই আন্দোলনের মধ্যে তার পতনের ধ্বনি শুনতে পাচ্ছে। আপনারা কি ভাবছেন নরেন্দ্র মোদী সরকারের পতন এই ভোট চুরিকে কেন্দ্র করেই হয়ে যাবে? আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য